চলুন আজ আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি কিভাবে সস্তা ড্রোন যুদ্ধের পুরো অর্থনীতিকেই একেবারে ওলটপালট করে দিচ্ছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে আসা একটা নতুন প্রযুক্তি কিন্তু শুধু যুদ্ধের নিয়মই পাল্টাচ্ছে না, বরং বিশ্ব নিরাপত্তাকে নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করছে। চলুন দেখি ব্যাপারটা ঠিক কি। এই টেবিলটা দেখলেই পুরো সমস্যাটা একেবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে ভাবুন ইরানের শাহের ড্রোন, দাম মেরে কেটে ২৫ লক্ষ টাকা, আর অন্যদিকে ওটাকে আটকাতে যে প্যাট্রিয়ট মিসাইল লাগে সেটার এক একটার দাম শুনলে মাথা ঘুরে যাবে, প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা। কিন্তু ইউক্রেনের সমাধান মাত্র ২-৩ লক্ষ টাকার একটা ছোট্ট ইন্টারসেপ্টর ড্রোন। খরচের এই অবিশ্বাস্য ফারাকটাই কিন্তু এই নতুন ধরনের যুদ্ধের আসল চালিকা শক্তি। তার মানে ব্যাপারটা শুধু যুদ্ধের কৌশল নিয়ে নয়, এর পিছনে রয়েছে একটা $1 বিলিয়ন সমস্যা। যখন এত সস্তা অস্ত্র দিয়ে এত দামি একটা বিশৃঙ্খলা তৈরি করা যায়, তখন যুদ্ধের পুরনো সব নিয়মকানুনই তো পাল্টে যেতে বাধ্য, তাই না? শুধু একবার ভাবুন তো, উপসাগরীয় দেশগুলোকে প্রতিবার একটা সাধারণ ড্রোন হামলা আটকাতে গিয়ে খরচ করতে হচ্ছে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা। মানে নিজেদের বাঁচানোর জন্য কী পরিমাণ ব্যয়বহুল একটা উপায়। আর ঠিক এর উল্টো পিঠটা দেখুন, যে ড্রোনটা হামলা করছে সেটার দাম কত? মাত্র ২৫ লক্ষ টাকা। মানে সোজা হিসেব, একটা মিসাইলের যা খরচ তা দিয়ে প্রায় ৪০টা ড্রোন হামলা করা যায়। এই যে অবিশ্বাস্য অর্থনৈতিক ফারাক, এটাই কিন্তু ইরানের সবচেয়ে বড় অস্ত্র। তো ইরানের স্ট্র্যাটেজিটা কি? খুব সহজ আর ভয়ঙ্কর। হাজার হাজার সস্তা ড্রোন পাঠাও যেগুলো একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায়। উদ্দেশ্য একটাই, শত্রুপক্ষের যে দামি আর সীমিত মিসাইলের স্টক আছে সেটাকে খালি করে দাও। এটা শুধু অস্ত্রের লড়াই না, এটা আসলে পকেটের লড়াই, একটা অর্থনৈতিক যুদ্ধ। আর এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে আরে বাবা সস্তা ড্রোন তো, আর কি বা করতে পারবে। মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে কাজ করা এক অফিসারের কথা শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তিনি যা বলছেন তার সারমর্ম হল, শাহেদ ড্রোন যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিতেও ঢুকে পড়তে পারছে, এটা এক কথায় অবিশ্বাস্য। তার মানে দাম কম হলেও এদের আঘাত করার ক্ষমতা কিন্তু মারাত্মক। কিন্তু এই মারাত্মক জটিল সমস্যার একটা একেবারে অভাবনীয় সমাধান নিয়ে এসেছে ইউক্রেন। ভাবা যায়, রাশিয়ার বিরুদ্ধে প্রায় ৪ বছর ধরে ওরা ঠিক একই রকম ড্রোন হামলার মুখে পড়ছিল, আর সেই প্রয়োজন থেকেই জন্ম নিয়েছে এক যুগান্তকারী প্রযুক্তি। প্রযুক্তিটার নাম হল কাইনেটিক ইন্টারসেপ্টর। আচ্ছা, জিনিসটা কি? খুব সহজ করে বললে এগুলো হলো এক ধরনের আত্মঘাতী বা কামিকাজে ড্রোন। এদের কাজ হলো শত্রুপক্ষের ড্রোনকে মাঝ আকাশেই সজোরে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া। ব্যাস, আর কিছু না, কোনো বোমা বা বিস্ফোরক নেই, শুধু গতি আর শক্তি দিয়েই কাজ হাসিল। দেখতে কেমন? ছোট্ট, অনেকটা বুলেটের মতো দেখতে, কোয়াডকপ্টার বা ফিক্সড উইং ড্রোন। আর আসল চমকটা হলো এর দামে। প্রতিটার দাম মাত্র কয়েক হাজার ডলার। কোথায় কোটি কোটি টাকার মিসাইল আর কোথায় এই কয়েক হাজার ডলারের ড্রোন? খরচের পার্থক্যটা তো দেখতেই পাচ্ছেন। এখন ইউক্রেন তাদের এই অসাধারণ প্রযুক্তিটাকে কাজে লাগিয়ে একটা বড়সড় কূটনীতিক চাল দিয়েছে। আর প্রেসিডেন্ট জেলেন্সকি এমন একটা প্রস্তাব রেখেছেন যা একই সাথে দুটো আলাদা যুদ্ধের গতিপথই পুরোপুরি বদলে দিতে পারে। প্রেসিডেন্ট জেলেন্সকির নিজের মুখেই শোনা যাক। প্রস্তাবটা কিন্তু অসাধারণ, সহজ আর বুদ্ধিদীপ্ত। তিনি বলছেন, আমাদের আবেদনটা খুব সহজ। আমরা আমাদের প্যাট্রিয়ট মিসাইলের ঘাটতি মেটাতে চাই, আর তার বদলে নির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর সরবরাহ করতে রাজি আছি। তো এই যে লেনদেনের প্রস্তাবটা, এর মূল ব্যাপারটা খুব সহজ। দেখুন, ইউক্রেন দেবে তাদের বানানো সস্তা ইন্টারসেপ্টর ড্রোন, আর বদলে আমেরিকা ও উপসাগরীয় দেশগুলো থেকে পাবে তাদের জন্য অত্যন্ত জরুরি হাইটেক পেট্রিয়ট মিসাইল। মানে ইরান আর রাশিয়াকে বাদ দিলে বাকি সবার জন্যই এটা একটা দারুণ উইন-উইন ডিল। আচ্ছা, এই একটা ড্রোন ডিল কিভাবে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর সমীকরণ ওলটপালট করে দিচ্ছে, চলুন এবার সেটা একটু দেখি। কারণ এর প্রভাবটা কিন্তু শুধু ইউক্রেন বা মধ্যপ্রাচ্যেই থেমে থাকছে না। দেখুন, এই খেলার প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু নিজস্ব স্বার্থ আছে। ইরান কি চায়? সস্তা ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের মিসাইলের ভাণ্ডার খালি করে দিতে। আমেরিকা, সে চায় ইরানকে চাপে রাখতে আর নিজের মিত্রদের রক্ষা করতে। ইউক্রেনের তো প্যাট্রিয়ট মিসাইল ছাড়া চলছেই না। আর উপসাগরীয় দেশগুলো, তারা চায় কম খরচে এই ড্রোন হামলা থেকে বাঁচতে। আর এই সবকিছুর মাঝখানে ভারতের লক্ষ্য হলো এই অঞ্চলে যেন শান্তি বজায় থাকে। প্রত্যেকের লক্ষ্যই আলাদা, আর এই চুক্তিটা ঠিক সেই সমীকরণেই একটা বড় ঝাঁকুনি দিচ্ছে। কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হল, মধ্যপ্রাচ্যের এই লড়াই নিয়ে ভারতের এত মাথা ব্যথার কারণ কি? কারণ এর আঁচটা কিন্তু সরাসরি ভারতের অর্থনীতি আর নিরাপত্তার ওপর এসে পড়ছে। ভারতের জন্য প্রথম আর সবচেয়ে বড় চিন্তার কারণ হল তেল।
ভারতের মোট যে অপরিশোধিত তেল লাগে তার প্রায় 60% আসে এই উপসাগরীয় দেশগুলো থেকে। তার মানে সোজা কথায় ওই অঞ্চলের তেলের পরিকাঠামোতে কোনো হামলা হলেই ভারতে পেট্রোলের দামে আগুন লাগাটা শুধু সময়ের অপেক্ষা। শুধু তেল নয়, একটা মানবিক দিকও আছে। প্রায় 90 লক্ষ ভারতীয়, প্রায় 90 লক্ষ ভারতীয় ওই উপসাগরীয় অঞ্চলে থাকেন আর কাজ করেন। এটা কিন্তু বিশ্বে ভারতীয়দের সবচেয়ে বড় প্রবাসী গোষ্ঠী। ফলে যে কোনো সংঘাত মানেই তাদের জীবন আর জীবিকার ওপর সরাসরি একটা বিরাট ঝুঁকি তৈরি হওয়া। তার মানে ভারতের জন্য ঝুঁকিটা কিন্তু অনেকগুলো দিকে। 1. প্রবাসী ভারতীয়দের সুরক্ষা। 2. তারা বছরে যে প্রায় $40 বিলিয়ন দেশে পাঠান, সেই রেমিটেন্সের চিন্তা। 3. পেট্রোলের দামের স্থিতিশীলতা। আর 4. এই জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিটা সামলানো। তবে এর থেকেও বড় যে জিনিসটা, সেটা হলো একটা শিক্ষা। নিজের দেশের সীমান্ত সুরক্ষার জন্য একটা বড়সড় শিক্ষা। এই সংঘাতটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যতের যুদ্ধটা ঠিক কোন পথে এগোচ্ছে। শেষ কথা হল, সস্তা, নিজে থেকে চলতে সক্ষম অস্ত্রশস্ত্রই যুদ্ধের ভবিষ্যৎ। এই সত্যিটা ভারতের নিজের নিরাপত্তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বোঝা দরকার। ইউক্রেনের এই নতুন মডেলটা কিন্তু ভারতের সীমান্ত সুরক্ষার জন্য একটা দারুণ পথ দেখাতে পারে। তাহলে শেষে গিয়ে এই একটাই বড় প্রশ্ন আমাদের ভাবাচ্ছে, এই সস্তা ড্রোনের যুগে কোটি কোটি ডলারের দামি অস্ত্রশস্ত্রের কি আর কোনো ভবিষ্যৎ আছে? মনে হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গোড়া থেকে নতুন করে ভাবার সময় এসে গেছে।